শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর এবং কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভুতুড়ে। প্রধান চরিত্রের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি তোমায় চ্যানেল থেকে অভিরূপ দাসকে। বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শুনতে এই চ্যানেলে আসতে পারেন। ট্যুরিস্ট গাইড চ্যানেল থেকে অভিষেক মণ্ডলকে বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও দেখতে আসতে পারেন এই চ্যানেলে। আজ আপনারা শুনবেন বৈরহাট্টার আলতা দিঘি। আমরা এই লেখক সম্পর্কে কোনো প্রকার তথ্য সংগ্রহ করতে পারিনি। এই গল্পের সম্প্রচার শুনে যদি লেখকের পরিবারের কোনো ব্যক্তি অথবা কোনো সহৃদয় ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তবে তারা 8777747939 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু হচ্ছে বৈরহাট্টার আলতা দিঘি। সরকারি চাকরি নিয়ে গঙ্গা পেরিয়ে চলে গেলাম উত্তরবঙ্গে, আর সেখানে গিয়েই আকৃষ্ট হলাম উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে। লোক ঐতিহ্যের বিভিন্ন উপাদান সংগ্রহ করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে প্রায়ই বেরিয়ে পড়তে লাগলাম উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এমনি করে ঘুরতে ঘুরতেই একদিন এসে হাজির হলাম জোরদিঘি হয়ে সুপ্রাচীন বৈরহাট্টা গ্রামে। ইতিহাস খ্যাত এই বৈরহাট্টায় গিয়ে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সে কাহিনী আজ শোনাবো তোমাদের। বৈরহাট্টার কাছেই বাড়ি সুবোধ চক্রবর্তীর। আমার ছাত্র সে, কিন্তু সেখানে যাবার রাস্তা বেশ কঠিন। জনমানব শূন্য পথে জোরদিঘি হয়ে যেতে হয়, কিন্তু ইটাহার হয়ে যে সহজ রাস্তাটা ছিল সেটা তখনও অজানা। কাছেই জোরদিঘির প্রিয় ছাত্রী আরতিদের বাড়ি হয়ে ধুলোয় ঢাকা পথ দিয়ে গরুর গাড়ি চড়ে হাজির হলাম আগাছা অধ্যুষিত প্রাচীন জনপদ বৈরহাট্টায়। ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারপাশ। কলকাতার জাদুঘরে এখানে পাওয়া বেশ কয়েকটা বিষ্ণু ও সূর্য মূর্তি আছে। প্রাচীনকালে ওই সব মূর্তি পূজিত হতো মন্দিরে। মুসলিম আক্রমণে বিশেষ করে বখতিয়ার খিলজির হাতেই সম্ভবত ওই সব মূর্তির ধ্বংস হয়েছিল প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে সুলতানি আমলেও ব্যাপক ধ্বংসকাণ্ড চলেছে ওই উত্তরবঙ্গে, মালদহ ও দিনাজপুরে। লক্ষণ সেনের আমলে লখনৌতিতে যে রাজধানী গড়ে উঠেছিল তাও ধ্বংস হয়েছিল বখতিয়ার খিলজির হাতেই। প্রাচীন গৌরদিঘি হিন্দু যুগের সাক্ষ্য দিচ্ছে উত্তর দক্ষিণ লম্বা, কিন্তু আলতা দিঘি কিচক কুড়ি ও অন্যান্য দিঘি পূর্ব পশ্চিমে লম্বা। ওগুলো মুসলিম যুগের সাক্ষ্য বহন করছে। বেশ কিছু ধ্বংসাবশেষও দেখলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারধারে। গ্রামের বারোয়ারি তলার ঠাকুর ঘরে রয়েছে নানা ধরনের কাঠের মুখা। এগুলো মুখে লাগিয়ে চৈত্র সংক্রান্তিতে নাচ গান হয়। একটা বট গাছের গোড়ায় জড়ো করা রয়েছে অসংখ্য ভাঙাচোরা মূর্তি। অষ্টাদশ ভুজা দুর্গা মন্দির, হাত পা মাথাও আছে ওখানে। আছে ভগ্ন গণেশ লক্ষ্মী মূর্তিও। বহু বাড়িতেই পাথরের সিঁড়ি চোখে পড়ল। নির্জন বনবেষ্টিত বৈরহাট্টায় এখন বাস করছে রাজবংশী সম্প্রদায়ের মানুষরাই। কিছু কিছু সাঁওতাল সম্প্রদায়ের মানুষও চোখে পড়ল। গরুর গাড়িতে করেই ফেরার ইচ্ছে ছিল, কিন্তু সুবোধবাবু অনুরোধে থেকে যেতে হলো একটা বিশেষ ঘটনা প্রত্যক্ষ করার জন্য। অতএব গরুর গাড়ি ছেড়ে দিলাম আমরা। গাড়োয়ান গাড়ি নিয়ে ফিরে গেল এবং এখানে থাকার কথাও যাতে ও আরতিদের বাড়িতে বলে দেয় সে কথা ওকে বলে দেওয়া হলো। মাটির দোতলা ঘর, সুবোধবাবুদের দুপাশে দুটো পুকুর, ধানের গোলাও রয়েছে ঘোড়ার চাটেক। গোয়াল ঘরে রয়েছে গরু মোষ, বেশ সম্পন্ন অবস্থা। সুবোধবাবুর বাবা প্রবোধবাবুর সঙ্গে আলাপ হলো। কয়েক পুরুষ আগে ওনার ঠাকুরদার বাবা জমিদারদের পূজারী হিসেবে এখানে এসেছিলেন। তিনি 50 বিঘা জমি এবং পুকুর দিয়ে এখানে ধরে রাখেন ঈশ্বর রাধা বিনোদ চক্রবর্তীকে। তারপরে কয়েক পুরুষ ধরেই এখানেই আছেন। শহরের দিকে যাবার ইচ্ছা জাগলেও
মা মাটি মানুষের টানে আর যাওয়া হয়নি এ গ্রাম ছেড়ে। সহজ সরল মানুষদের ভালোবাসার ওদের বেঁধে রেখেছে এখানে। এই সব কাহিনী বলার ফাঁকে বৈরহাট্টার ইতিহাস এবং আগের নরনারীদের পূজা পার্বণও লোক সংস্কৃতির নানা কাহিনীর শোনালেন। প্রবোধবাবুর কাছে আমি যখন এইসব কাহিনী ও উপাদান সংগ্রহ করছি, তখন আরতি, সুবোধবাবু ও প্রবীররা উঠোনে পিকনিকের হই হুল্লোড়ে মেতে উঠেছে। সুবোধবাবুর মাও, ভাই বোনরাও মেতে উঠেছে ওদের সঙ্গে। ফাল্গুন মাসের শুক্লা একাদশীর সন্ধ্যাটা কাটল বেশ ভালোই। রাতে হই হই করে উঠোনের মাংস ভাত, ডাল ভাজা আর সবজি সহযোগে বনভোজন সেরে বসলো গানের আসর। গ্রামের একজন গায়ক বেশ কয়েকটা ভাওয়াইয়া আর রংমাচালির গান শুনিয়ে মোহিত করে দিল আমাদের। সুবোধবাবুর কয়েকটা ভক্তিগীতি শুনে যখন আসর ভাঙল, তখন রাত্রি 11:30। গানগুলো তুলে নিলাম ডায়েরিতে। একটু গড়িয়ে নেবার ইচ্ছে ছিল, কিন্তু সুবোধবাবুর কানে কানে বলল, স্যার, রাত্রি 2টোতে বেরোতে হবে, দেরি করা চলবে না। তবে একটু শুয়ে নিতেও পারেন ইচ্ছা করলে, আমি ডেকে দেবক্ষণ। বছরে এই ফাল্গুনী একাদশীতেই শুধু গভীর রাতে ওই দৃশ্য দেখা যায়। এখন আপনার ভাগ্য আর আমাদের হাত যশ। কখন যেন একটু ঘুমিয়েই পড়েছিলাম, এমন সময় স্যার উঠুন। 1:05। জামা প্যান্ট সোয়েটার গায়ে দিয়েই শুয়েছিলাম। অতএব এক ঝটকায় উঠে পড়ি। আরতি, প্রবীরও প্রস্তুত। 4 জনে নিঃশব্দ পুকুর পাড় থেকে মহুয়া গাছের তলা দিয়ে প্রাচীন বট গাছটার ছায়া এড়িয়ে এসে দাঁড়াই বিশাল আলতা দিঘির পাড়ে, ঝাঁকড়া মতো একটা আম গাছের ছায়ায়। চারিদিক শুনশান, কোথাও কোনো শব্দ নেই। দিঘির ওপারে কুয়াশার জাল কেমন যেন রহস্যের জাল বিস্তার করেছে। চারধারে ভগ্নস্তূপ, উত্তর পশ্চিমে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, মাঝে মাঝে বাঁশঝোপ ও তাল গাছের সারি। আম গাছ ছাড়াও ডুমুর ও বেলের গাছও আছে, তবে ঘরবাড়ি সামান্যই, যদিও সুবোধবাবুদের গ্রামে বেশ কিছু লোকের বসত। প্রায় 8 ঘন্টা চুপচাপ বসে আছি নিঃশব্দে 4 জনে। দিঘির বুকে বা দিঘির পাড়ের ধ্বংসাবশেষের দিকে কোনো কিছুরই সারা শব্দ নেই। তবে কি কিছুই দেখা যাবে না আজ? ব্যর্থ হবে নৈশ অভিযান? হতাশ হয়ে যখন এই সব ভাবছি, ঠিক তখনই দূরে মাঠের মাঝে উঠল ওয়া ওয়া উক্কা ওয়া, আর সঙ্গে সঙ্গেই ট্যাঁ 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 করতে করতে আলতা দিঘির ওপর দিয়ে পূব থেকে পশ্চিমে উড়ে গেল একজোড়া নিশাচর পাখি। প্রায় সঙ্গে সঙ্গেই পশ্চিম প্রান্তের সেই ধ্বংসস্তূপে জ্বলে উঠল মশালের আলো। শুরু হয়ে গেল ফাল্গুনী একাদশীর খেলা। হঠাৎই আলতা দিঘিতে ভেসে উঠল শুকপঙ্খী নাও। কানে আসতে লাগলো নূপুর ঝঙ্কার। রাজকীয় পোশাক পরে বসে আছে কুশীলবগণ, নেচেই চলেছে বৃত্তাকারে। সেখানে এক অপূর্ব সুন্দরী গাইছে সুন্দরী, কিন্তু গানের সুরটা কানে লাগলেও ভাষাটা বুঝতে পারছি না ঠিক কেউই। জ্যোৎস্নার আলোয় উজ্জ্বল নাও, বহুমূল্য পোশাক পরেছে নর্তকীও। নাও এগিয়ে যাচ্ছে আপন গতিতে, কিন্তু কোনো মাঝি নেই। আশ্চর্য, হাতে হাতে ফিরছে রক্তিম পানীয়র গ্লাস। গড়গড়ায় টান দিচ্ছে কেউ কেউ। ছবির পরে ছবি, আহা স্বপ্নীল ছবি যেন ভাসতে ভাসতে সেই নাও কুয়াশার মধ্যে কোথাও যে চলে গেল কে জানে। চুপচাপ বসে আমি তবু আরও কিছু দেখার অপেক্ষায়। এমন সময় দেখি আবার সেই পশ্চিমের ঘাট থেকেই জলে ভেসেছে এক রাজকীয় নাও, তবে একটু যেন দীর্ঘ। এই নাওটা ময়ূরপঙ্খীর হবে বোধহয়। সেটা ছুটে যায় পূর্ব প্রান্তে। তারপরেই কানে আসে মার মার শব্দ। কুয়াশার বুক চিরে ভেসে ওঠে দুটো নাও। দ্বিতীয় নাও থেকে ঝাঁপিয়ে পড়লেন সেনাদল। ওই প্রথম নাওয়ের ওপর থেকে তীব্র আক্রোশে শোনা যায় টুং টাং অস্ত্রের ঝঙ্কার আর অট্টহাসি।
হা হা হা। নাচ থেমে যায়, সঙ্গে সঙ্গেই বাঁচাও বাঁচাও করে যে যেন ঝপাং ঝপাং ঝাঁপ দেয় সেই দিঘির জলে। রক্তে লাল হয়ে ওঠে দিঘির জল, সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে যায় অস্ত্রের ঝঙ্কার, আজ মজলিসের যাবতীয় বর্ণাঢ্য রূপ। ধ্বংসস্তূপে নিভে যায় মশালের আলো, মাথার ওপর দিয়ে ট্যাং ট্যাং করতে করতে আবার উড়ে যায় সেই রাতচরা পাখি দুটো। পূর্ব প্রান্তের মাটি শোনা যায় ওয়া ওয়া উক্কা ওয়া। দিঘির জলে উঠলে ওই প্রবল ঢেউ, যেন ভূমিকম্প হচ্ছে বুঝি দিঘির তলায়। প্রায় ঘন্টা দুয়েক চলল আলতা দিঘির বুকে এইসব অলৌকিক কাণ্ড। তারপর যখন সব স্তব্ধ হলো এবং আমরা বাস্তবে ফিরে এলাম, তখন গাছে গাছে শোনা যাচ্ছে পাখির কুজন। পরে এই ঘটনার পিছনে যে ইতিহাস শুনেছিলাম প্রবোধবাবুর কাছে, তা এইরকমই। তুর্কিরা যখন উত্তরবঙ্গে আসে তখন বানগড়ে তাদের রাজধানী স্থাপন করে, তারই থেকেই তারা ধীরে ধীরে এই দিকে আসতে থাকে। হিন্দু রাজাদের পরাজিত করে তারা এখানে ওই আলতা দিঘি কাটায়। তখন ওই দিঘির জলেই স্নান খাওয়া সব চলতো। সুলতান ও শাহজাদারা বা অধীনস্থ নবাবরা বা জমিদার বা মসবদাররা বিশাল জলাশয়ে বজরা ভাসিয়ে নাচ গানের আসরও বসাতো। মাঝে মাঝে আবার মাইজি বা নর্তকীও নিয়ে তাদের মধ্যে সংঘর্ষও হতো, এতে মারাও যেত বহুজন। ওই রকমের কোনো একটা মর্মান্তিক ছবি ফাল্গুন মাসের এই একাদশীতে আজও ভেসে ওঠে ওই দিঘির বুকে। সম্ভবত কোনো সুন্দরী নর্তকী নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদের পরিণতি। ওই সম্বন্ধে কেউ বলে ওই বাইজির নাম ছিল আলতাবাই, তার নাম থেকেই ওই দিঘির নাম হয়। ওই দিঘির পশ্চিম পাড়ে প্রাসাদেই বাস করত ওই আলতাবাই। বখতিয়ার খিলজি পরবর্তীকালে সম্ভবত এই ঘটনা ঘটেছিল বলেই মনে করেন অনেকে। আবার কেউ বলে কোনো এক বধূ নাকি তার আলতা পরা পা ওই দিঘিতে ধুয়ে গিয়ে ডুবে যায় ওই দিঘিতে, সেই থেকেই নাম হয় ওই দিঘির আলতা দিঘি। নামকরণের পিছনে যে কাহিনী থাকুক, 700 বছর আগের কোনো ঘটনা যেভাবে পুনরাবৃত্তি হতে পারে তা বিশ্বাস করার শক্ত, অথচ নিজের চোখে দেখা 40 বছর আগের এই ঘটনাকে অবিশ্বাসী বা করি কী করে। এমন ভাবি, হায়, এই পৃথিবীতে কত অবিশ্বাস্য ঘটনাই না ঘটে। বুদ্ধি দিয়ে এসব ঘটনার ব্যাখ্যা কি করা যায় সহজে? শেষ হলো বৈরহাট্টার আলতা দিঘি। কথকের ভূমিকায় অভিষেক মণ্ডল, গল্প সম্পাদনা ও অন্যান্য চরিত্রে অভিষেক মণ্ডল, গল্প পরিচালনা ও স্পেশাল এফেক্টসে রাজ। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব এমনই একটি রোমাঞ্চকর ও কাল্পনিক গল্প নিয়ে। ধন্যবাদ। Are you scared?